বাংলাদেশের জন্মের যারা বিরোধিতা করেছে সেই দেশটার সরকারে আসার জন্য এত অস্থির হয়ে গেছে কেন? আওয়ামী লীগের পেটের ভিতর ঢুকে থাকবেন ছদ্মবেশে, গুপ্ত অবস্থায় সুপ্ত বেশে, তারপর হঠাৎ বের হয়ে আসবেন, এসে বলবেন দেখো আমি কিন্তু ভাই জামাত কিংবা শিবির। আওয়ামী আর বিএনপি রাজাকাররাই সবচেয়ে বেশি এই নির্যাতন, অত্যাচার এবং নারী নির্যাতন থেকে যা করে সকল অপকর্মের হোতা। জামাত তো চলে গেছিল পাকিস্তান পালিয়ে, আমরা লন্ডনে যাই নাই। তাদের আছে 6 কোটি কিন্তু নারী ভোটার, একটা নারীর ভোট আপনারা পাবেন নাকি? নারীরা শুনে বেহুশ হয়ে যাবেন। আমি বেহুশ হয়ে গেছি আপনাদের কথা শুনে, আমি বেহুশে। আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। পরিচয় করে দিতে চাই তাদের সাথে। আমার ঠিক বাম পাশে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী, ঢাকা 6-এর ক্যান্ডিডেট। আমার সাথে রয়েছেন ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আমার সাথে রয়েছেন ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুটা ফয়েজ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 2025 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে 13তম। 182টি দেশের মধ্যে 100 স্কেলে বাংলাদেশের স্কোর 24, যেটা আপনারা ইতিমধ্যেই সবাই আমরা জানি, যা বৈশ্বিক গড় স্কোরের 42-এর চেয়ে অনেক নিচে। গত বছরের চেয়ে এবার বাংলাদেশের 1 পয়েন্ট উন্নতি হয়েছে বলা যায়, কিন্তু সামগ্রিক র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়েছে বাংলাদেশ। তো এটা কি অনেক বড় সাফল্য বলে মনে করছে অন্তর্বর্তী সরকার? না, ডেফিনেটলি নট। এটা তো সাফল্য ধরেন একটা, যদি এখানে 10 স্কোরে উন্নতি হয়, এটাকে সাফল্য বলার কোনো সুযোগ নেই। যেখানে করাপশনকে আমরা জিরোতে চাই, এটা সারা পৃথিবীতে আইডিয়ালি করাপশনের জিরো বলা হয়, বাট এটা ইম্পসিবল। যেই আপনি এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে সূচকটা প্রকাশ করে, সেই সূচকে যেই দেশ দুর্নীতি কম হিসেবে 1 নম্বরে থাকে তালিকায়, সেই দেশও দেখবেন আপনার স্কোরে 100 না, তাই না? তার মানে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশেও শতভাগ দুর্নীতিমুক্ত নয়, এটা একটা ঘটনা। সেক্ষেত্রে আইডিয়ালি সারা দুনিয়ায় এই করাপশন ইস্যুতে জিরো টলারেন্সের কথা বলে, শূন্যতে থাকতে চায়। কিন্তু রিয়েলিটি হচ্ছে, আপনি যখন 2025 সালের স্কোরের কথা বলছেন, তার মানে তার আগের বছরের বিশ্লেষণ, তাই তো? আগের বছরের বিশ্লেষণকে যদি বলেন, তাহলে 2024 সাল থেকে এসে 2025-এ খানিকটা উন্নতির জায়গা আপনি দেখতে পাচ্ছেন। তো 24-এর একটা অংশ তো 24 বাংলাদেশের যদি অ্যাডমিনিস্ট্রেটিভভাবে আপনি দেখেন 2 ভাগ। একটা ভাগ পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ছিল, অপর ভাগে ইন্টারিম গভর্নমেন্ট। বাট এখানে এই যে মানে আমরা 6 মাসের কথা বলতে পারি, মানে অগস্ট থেকে যদি হিসাব করি, যে তাহলে একটা রিফ্লেকশন তো দেখা যাওয়ার কথা যে অন্তর্বর্তী সরকার কি রোল প্লে করেছে সেটা। I don't know the 6 মাসের overall mechanism of the study, বাট আমি এতটুকু বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি 1% কমে থাকে, সে 1% ইন্টারিমের কারণে কমেছে। আচ্ছা, সো এখন আমি এই 1% কমা থেকে 10% কমা পর্যন্ত, সূচকে 10 পয়েন্টের উন্নতি করা পর্যন্ত ভালোর দিকে যাওয়ার ক্ষেত্রে যদি বলি, এটাকে আমি কোনো ধরনের সিগনিফিকেন্ট কিছু বলতে চাই না। বিকজ আমরা এমন এক সিস্টেমের মধ্যে বসবাস করি, এই যে আমার বাম পাশে আপা হচ্ছে লয়ের প্র্যাকটিস করেন, উনি বুঝবেন খুব ভালোভাবে, আমাদের সিস্টেমটা খুব করাপশন ফ্রেন্ডলি, যেটা হওয়া উচিত নয়। খুবই করাপশন ফ্রেন্ডলি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ নানান ওয়ার্ক। এখানে আইন আপনাকে এনকারেজ করে করাপশন করার জন্য। আপনি যদি একটা প্রপার্টি পারচেস করতে যান, তখন আপনি বুঝতে পারবেন, আপনি যতই অনেস্ট মানুষ হন, আপনি কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে আপনাকে। ইন্টারিম গভর্নমেন্টের আসলে টার্গেট কি ছিল, মানে আপনাদের প্রত্যাশা কি ছিল, সেই প্রত্যাশা কি পূরণ করা সম্ভব হয়েছে কিনা 1 বছর? এই জবাবটা আমি দিতে চাই না। ইন্টারিম তার প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা, এই জবাবটা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আমি গণমাধ্যমের মধ্য দিয়ে দেখতে চাই। আমি তো যেহেতু আমি সরকারকে প্রতিনিধিত্ব করি, আমি তো সরকারকে বলবো সরকার খুব ভালো করেছে, আমার চোখ দিয়ে আমি এই জিনিসটা দেখতে চাই। তাহলে আমি আপনার কথার সূত্র ধরে বলি, আপনি যে বলছিলেন যে 25-এ যদি এটার মানে আমরা যদি স্যার স্কোরটা দেখে থাকি, তাহলে এটা হচ্ছে 24-এর রিফ্লেকশন, এমনটাই বলছিলেন। তাহলে সেই হিসেবে আমি যদি একটু পেছনে ফিরে যাই, যে 2001 সালে 2001 থেকে 2005-এ যখন বিএনপি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল, তাহলে তারাও দাবি করতে পারে যে এটা আগের গভর্নমেন্টের কাজের রেজাল্ট। there is no issue of দাবি করা, এটা ফ্যাক্ট। ওটা বিএনপি চ্যাম্পিয়ন হয়নি, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সো আগের বছরের জের টেনে যখন আপনি বলবেন
সেই জেটটা কাদের সেটা তো বলতে হবে, খুবই প্র্যাকটিক্যাল ইস্যু। সো আমি দাবি করার কিছু নাই, এটা আনফর্চুনেটলি বিএনপি অনেক অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে উঠা অনেক অভিযোগ প্রপারলি রিয়্যাক্ট করতে পারে না, এর ফলে দীর্ঘদিন এস্টাবলিশ হয়েছে। আপনি বিএনপির বিরুদ্ধে, খুবই সরি আমি আমার পজিশনে থেকে এই পলিটিক্যাল ডিসকাশনে না ঢুকতে পারলেই ভালো হতো, কিন্তু আমি জার্নালিজম করেছি, পলিটিক্যাল জার্নালিজম, আর আপনি প্রশ্নটা করেছেন এটা আমার একদম জানাশোনার সঙ্গে আমার বোঝার সঙ্গে যায় বলে জি আমি জি বলছি। অবশ্যই। আপনি দেখুন বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনাকে নিয়ে কত কত দুর্নীতির গল্প আমরা শুনেছি না? আমি খুব সচেতনভাবে জিনিসটাকে গল্প বলছি, শুনেছি না? তাহলে এটা শেখ হাসিনার সবচেয়ে বড় এনিমিদের মধ্যে আমি মনে করি একদম টপ লিস্টে যদি তার এনিমি তৈরি দেখান, সেখানে তারেক রহমান ওয়ান অফ দ্যাম, রাইট? সো তারেক রহমানকে কেন কনভিক্ট করতে পারলো না, বা তারেক রহমানকে অ্যাকিউটাল দেওয়ার পরে ওই জাজের কেন দেশ ছাড়তে হলো? দ্যাট ইজ দ্য রিয়েলিটি, যে আপনি বিএনপির বিরুদ্ধে বা বিএনপির যারা আইকনিক ফিগার তার পার্টির মধ্যে যে লিডারশিপ, তাদেরকে কন্ট্রোভার্সিয়াল করার জন্য একইভাবে জামাতকেও প্রচুর এই ধরনের ব্লেম হয়তো অন্যভাবে, হয়তো করাপশন দিয়ে না, অন্য ইস্যুতে করা হয়। আমাদের পলিটিক্যাল পার্টিগুলি এটা অনেক অনেক ক্ষেত্রে ডিবাং করতে পারে না, আমি বলবো তাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলিকে যেভাবে ফেস করা দরকার সেভাবে ফেস করতে পারে না। ধরেন যাই হোক, এই বিষয়ে, এই খুব পলিটিক্যাল বিষয়ে আমি এই পজিশনে যাচ্ছি না, এই জন্য আমি বলছি যে তাহলে আমাদের কি দরকার, আমাদের এই যে সিস্টেমেটিক কারাপশনের একটা স্কোপ এন্টায়ার সোসাইটিতে আইনিভাবে আমরা দিয়ে রেখেছি, এগুলিকে একটা সংস্কারের মধ্যে নিয়ে যাওয়া দরকার। ল্যান্ড রিলেটেড পার্টিকুলারলি আমাদের কারাপশন যে সমস্ত সেক্টরে সবচেয়ে বেশি হয়, তার মধ্যে একটা বড় সেক্টর হচ্ছে ল্যান্ড রিলেটেড অনেক কিছুতে অটোমেশন নিশ্চিত করা হয়েছে ইন দ্য মিন টাইম। আপনি এখন নামজারি মানে একজন মানুষ জমি কিনবে, তার নামে সেটা রেজিস্ট্রেশন হবে, নামজারি হবে, এইটা মনে হয় যে মানুষের জন্য জমি কেনার চেয়েও কঠিন কাজ। সো সেই বাস্তবতা এখন নেই, এগুলি অটোমেশন হয়েছে। এর প্রভাব আমি আশা করি আগামী বছরে গিয়ে পড়বে, আপনি এই যে সূচকের জায়গা সেটা পড়বে। সুতরাং যেই জায়গায় সিস্টেমেটিক কারাপশনের জায়গাগুলি আছে, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে অর্ধেক বছরের যে সময়টা আমরা কি সেটা ধরতে পারি কিনা, যে অন্তর্বর্তী সরকারের কিছুটা ইম্প্যাক্ট রয়েছে কি থাকেনি? মানে আমি যদি আমি সরাসরি তো বলছি প্রশ্নটা যে করি, পুরো আমি তো বছরের ডেফিনেটলি হিসাব আছে। করব। আপনি মানে খুব সাদা চোখে যদি বলি যে এখানে আমাদের ব্যাংকগুলিকে লুট করে নিয়ে যাওয়ার যে প্রবণতা আওয়ামী লীগের মধ্যে ছিল, ইন্টারিম গভর্নমেন্ট এসে কি ব্যাংক লুট করেছে? ধরুন আপনারা যখন আপনারা তো এক মাসের মতো হলো আপনারা সম্ভবত অনিয়ারে এসেছেন, আপনারা কি ইন্টারিম গভর্নমেন্টের সময়ে অমুক উপদেষ্টা, তার ভাতিজা বা তার ভাই কেউ একজন ব্যাংক লুট করেছে, কেউ একজন কোনো জায়গায় কিছু দখল করেছে, কেউ একজন হাই লেভেল কারাপশনের সঙ্গে ইনভলভ, এরকম কোনো প্রতিবেদন করতে পেরেছেন? বা আপনার সহযোগী অন্যান্য গণমাধ্যম কোথাও এসেছে? আসেনি। এখন দেখুন এই যে সূচকের জায়গাটা, আমরা অনেক সময় হয় কি আমরা শুধু সূচক নিয়ে কথা বলি, সারফেসে থাকি। এই সূচকগুলি কিভাবে তৈরি হয়, ওই আপনি যদি ইয়েতে যান, ওদের কমপ্লিট রিপোর্টে যান, দেখবেন যে কোথায় কোন কোন সোর্স থেকে সে ইনফরমেশন নেয়, সেই সোর্সগুলি যান, সে আবার কোথা থেকে পায়, ওই সে প্রসঙ্গে আবার আমরা মিডিয়া আসবো। রিপোর্ট থেকে ফয়েজ পায়। আহমেদ, আমরা এবার একটু ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই, যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল, দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, তাদের অবস্থান পরিষ্কার করেছে। তো আসছে ত্রয়োদশ নির্বাচনে আপনারা দুর্নীতি নিয়ে যে জিরো টলারেন্সের কথা বলছেন, আমরা যদি একটু পুরনো দিকে ফিরে যাই, আগের বছরগুলোতে 2001 থেকে 2005 এই জামাতের সাথে বিএনপির জোট ছিল, বিএনপির সাথে জামাতের জোট, যেভাবেই বলি না কেন, তখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তো যেই প্রসঙ্গ ধরে কথা বলছিলাম ফয়েজ আহমেদের সাথে, আপনারা কি ওই সময়কার দুর্নীতির দায় এড়াতে পারেন? যে আপনাকে ধন্যবাদ, সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। দুর্নীতি বাংলাদেশের একটা ক্যান্সার, তো ক্যান্সার তো সহজেই দূর করা যায় না, তবে বাংলাদেশে এটা প্রমাণিত হয়েছে যে কাদার ভিতরে বসবাস করেও গায়ে কাদা না লাগিয়ে বসবাস করা যায়। সেরকম একটি মাছও আছে এদেশে, বায়ের মাছ বলা হয়, কাদার ভিতরেই থাকে, গভীর কাদায় থাকে, কিন্তু তার গায়ে কোনো কাদা লাগে না। জামায়াত ইসলামী জোট সরকারে ছিল, সেখানে থেকে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে আজও পর্যন্ত কোনো একটা সংস্থা 1টি টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই। দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। কালেকটিভলি একটা বড় মন্ত্রী পরিষদে আমরা 2 জন, এটার জন্য তো পুরো দায় আমরা নিতে পারি না, প্রধানমন্ত্রী সহ অনেক কিছু। তবে হ্যাঁ, আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেই নাই। দুর্নীতির বিরুদ্ধে আমার যতটুকু জানা আছে, এই যে জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, এটা কিভাবে নিশ্চিত করবে, যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি কথা হয় দুর্নীতি? হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে, দেখেন, দুর্নীতিটা কিন্তু টপ লেভেল থেকে মেনটেন হয়, এখানে ভাগ চলে যায়।
তো ভাগটা যখন মানে যারা দেশ পরিচালনা করবেন, মন্ত্রী, সংসদ সদস্য এবং সরকারের জনগণের প্রতিনিধি যারা, তারা যখন এটা পরিচালনা করবেন, তারা যখন দুর্নীতিমুক্ত থাকবেন, তখন কিন্তু প্রশাসন যন্ত্র যেগুলো আছে তারা কিন্তু অবশ্যই দুর্নীতিমুক্ত থাকা তাদের জন্য সহজ হবে এবং তারা সেটা হবেন। আর যে সমস্ত ক্ষেত্রে ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, অনেক ক্ষেত্রে কিন্তু মানে বেতন স্কেলের সমস্যা আছে, বিভিন্ন রকম প্রবলেম আছে, তাদেরকে ঝুঁকি নিতে হয়, সেগুলো যদি আপনি তাদের জন্য বরাদ্দ দিয়ে দেন লিগ্যাল ওয়েতে, তাহলে তারা সেগুলো করবে না। অর্থাৎ আমরা একদিকে নিজেরা দুর্নীতিমুক্ত থাকলে কি হবে, প্রশাসন বুঝবে যে আমার বস যেহেতু দুর্নীতি করে না, আর আমি যদি দুর্নীতিকারী, তাহলে এক্সাম্পলারি একটা পানিশমেন্ট শেখানো হবে। এই পানিশমেন্ট সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা সকল সেকশনগুলোতে অ্যাডমিনিস্ট্রেশনে আমরা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আমরা যেসব দল নিয়ে কথা বলছি, যাদের দুর্নীতি নিয়ে কথা বলছি, তারা প্রত্যেকে একের অধিকবার ক্ষমতায় এসেছে বাংলাদেশে। জামাতে ইসলামী কখনো আসেনি। যদি আসে তাহলে মানুষ কেন বিশ্বাস করবে যে জামাতে ইসলামী দুর্নীতির লাগাম টেনে ধরবে? ইয়েস, দেখেন বাংলাদেশ জামাত ইসলামের তো ক্ষমতায় ছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়ন চেয়ারম্যান ছিল, পার্লামেন্ট মেম্বার ছিল, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব আছে। এই প্রতিনিধিত্ব জায়গাগুলোতে আমরা দেখি যে এখানেও কিন্তু আমরা আমাদের সততা, ন্যায়পরায়ণতা এবং বিশ্বাসপরায়ণতার সাথে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতে পেরেছি। ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি যে আমাদেরও হয় না তা আমরা বলবো না, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স হচ্ছে যে আমরা কোনো প্রকার অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না, অন্যায়কারীকে লালন পালন করি না, তাকে পানিশমেন্ট আমরা দিয়ে দিই। এবং যার কারণে এক সময়ের পার্লামেন্ট মেম্বার সাখাত সাহেব কিন্তু পরবর্তীতে অন্য দলে যোগ দিয়েছিলেন আমাদেরকে ছেড়ে। তো এটাও তো একটা বাস্তবতা যে আমরা এগুলোকে কখনো আশ্রয় প্রশ্রয় দেই নাই। আর আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচারের মাধ্যমে দুর্নীতি মানে বিদায় হবে এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে নিয়ে সকল পর্যায়ে এটা দুর্নীতিমুক্ত থাকলে আমাদের জন্য এটা সহজ। এবং আমি আমার একটা বক্তব্যে বলেছিলাম যে আজকে রাত্রে 12টায় যদি কিংবা এখন যা বাজে প্রায় যদি রায় হয় জনগণের যে জামাত ইসলামের নেতৃত্বে যে জোট এটা বিজয়ী হয়েছে, বাংলাদেশে কালকে থেকে 50% দুর্নীতি অন্যায় কমে যাবে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ধন্যবাদ আপনাকে। ফাইমা নাসরিন মুন্নি, যেমনটা বলছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, যে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে 50% দুর্নীতি কমে যাবে, সেক্ষেত্রে আপনার জি 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 ক্ষমতায় যদি আসে আর কি, তো আপনি যদি এই বিষয়টি একটু বিশ্লেষণ করেন এবং দুর্নীতির সূচকে 2025-এ যে কথাটি বলছিলাম, বাংলাদেশের স্কোর হয়েছে 24, তো প্রত্যাশা বেশি থাকলেও দুর্নীতি বাড়তে না দিয়ে কিছুটা কমাতে পেরেছে সরকার, সাধুবাদ পেতে পারে কিনা? এবং সেই সাথে বিএনপি যদি ক্ষমতায় যায় দুর্নীতি কমবে না বাড়বে? অতীত অভিজ্ঞতা কি বলে আপনার? কমবে, তাই তো বলে। সব কিছু আপনাদের সামনে যেহেতু আছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং আমাদের দেশের মানুষের সামনে, সেখানে তো পরিসংখ্যানটা বলছে যে ডকুমেন্টারি এভিডেন্স যেহেতু আছে, 2001 থেকে 5-6-এর কথা আপনি যখন বললেন, সেটা তো আওয়ামী লীগের কাছ থেকে বাই ইনহেরিটেন্স আমরা পেয়েছিলাম, উত্তরাধিকার সূত্রে। আপনি যেমন আপনার বাবার সম্পত্তি পান, ঠিক সেইভাবে আমরাও ইনহেরিট করেছিলাম। এবং সিস্টেমেটিক্যালি 2001-এ কমেছে সূচক দুর্নীতির, 2-এ কমেছে, আরেকটু 3-এ কমেছে। এইভাবে এটা তো আর ভোজবাজি না যে ফট করে আপনার অদৃশ্য হয়ে যাবে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সেই দুর্নীতির সূচকটা 6-এ যখন আমরা গেলাম, 1-11 সরকারটা আসলো, অনেকটা কমিয়ে নিয়ে আসলাম। দেখেন, দুর্নীতির গল্প আমার ভাই যেমনটা বলেছেন, আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে করেছে না 2 কোটি টাকার একটা, ওই যে এতিমের টাকা আত্মসাতের একটা মামলা করেছিল না আওয়ামী লীগ, 36টা মামলা করেছিল। এবং আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে 100-র অনেক ওপরে মামলা। তো একটা মামলা, একটা কিছুতে এই যে দুর্নীতি করে গেল আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, স্বৈরাচার, একদলীয় কর্তৃত্ববাদী সরকারটা, তারা কি কোনো একটা মামলায় যেই একটা তথাকথিত সাজার রায় শুনিয়েছিল, আমাদের দেশনেত্রীকে জেলে নিয়েছিল, পরিত্যক্ত কারাগারে ধুকে ধুকে উনি মারা গেছেন। আজকে একদিন পর যখন নির্বাচন, আমরা তো প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে ওনাকে মিস করছি।
যে যেই মানুষটার সবচাইতে বড় আকাঙ্ক্ষা ছিল এই দেশের জনগণের ভোট, এই দেশের নির্বাচন, তো সেই জায়গায় আপনারা দেখেছেন যে কিভাবে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে দুর্নীতির কথা বলে। এই যে আমাদের তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আমাদের চেয়ারম্যান মিথ্যা তথ্য, প্রোপাগান্ডা, যেই জজ সাহেবের কথা শুনলেন, আমি তো আইনের মানুষ, আমি তো সুপ্রিম কোর্টে আছি আইনজীবী দীর্ঘদিন, সেই জজ সাহেব ভাই কেন তাকে দেশ কেন তাকে কথা বলছে সবই মিথ্যা ছিল এরকম একটা কথা মামলা বলছেন? তো ভাই প্রমাণ হয় নাই, একটা মামলা, যতগুলা মামলায় আমি তো বলেছি তথাকথিত সাজার রায় শুনিয়েছে সর্বোচ্চ আদালত আমাদের দেশের কোনটা, অ্যাপিলেট ডিভিশন সুপ্রিম কোর্টের, তো সেখান থেকে তো সব মামলায় খালাস। এবং উইথ অবজারভেশন তৎকালীন আমাদের যিনি ইমিডিয়েট সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উনি কি বলেছেন আমাদের দেশনেত্রীর বেলায়, যে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল। তাহলে আর কেন কথা আসবে, কেন আপনার এই প্রশ্ন? আর তাছাড়া আমি ইন্টারিম গভর্নমেন্টের বেলায় বলবো, সবচেয়ে বড় আরেকটা কথা বলি, দেখেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, এটা গল্প না, এগুলো সত্যি সততার কথা পরতে পরতে আছে ইতিহাসের। আমাদের দেশনেত্রীর বেলায়ও একই কথা প্রযোজ্য, তাদের দেশপ্রেম, যেমনটা বলছেন তাদের ডক্টর সততা। মোহাম্মদ আব্দুল মান্নান যে জামাত ক্ষমতায় আসলে 50%-এর মতো দুর্নীতি কমে যাওয়ার সম্ভাবনা বা আসার কথা বলেছেন তিনি। আপনিও কি এমন কোনো সম্ভাবনা বলতে চান কিনা যে বিএনপি ক্ষমতায় আসলে আসলে জামাতের কাছে কি ম্যাজিক, কি হ্যাঁ। ম্যাজিক তাদের কাছে আছে? সেই একটা ম্যাজিক আপনাকে বলি, আজকে বগুড়ার নন্দীগ্রামে বিএনপি আমাদের এক নেতার চোখ উপড়ে ফেলেছে জামাত শিবিরের লোকজন। এই শোক সহ্য করতে না পেরে ওনার মা ওইখানে ওই মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এখন নির্বাচনকে সামনে রেখে জামাত আর শিবির তারা কেন ভাই তারা তো আমাদের সাথেই ছিল 17 বছর, তারা তো আমাদের ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছে অতীতে, তো তাহলে আজকে তারা কেন চোখ উপড়ে ফেলতে হচ্ছে তাদের কিসের জন্য? কেন এই রকম একটা ফুল স্কেল ভায়োলেন্সের দিকে তো আমরা যেতে পারবো না। আওয়ামী লীগ নেই, ভালো কথা, বড় দুটো দল আমরা, বিএনপি আওয়ামী লীগ, তো জামাত এসেছে, একটা থার্ড ফোর্স, ফোর্থ ফোর্স, হোয়াট এভার ইট মাইট বি এসেছে। তো তার মানে কি এইটা যে বিভিন্ন জায়গায় আমরা যা দেখতে পাচ্ছি, বেহেশতের টিকিট দিচ্ছে ওনারা জান্নাতের টিকিট বিক্রি করছে, এবং সেই সাথে নারীরা জামাতের তারা গিয়ে গিয়ে এনআইডি আনছে আমাদের মা বোনদের, সাধারণ সহজ সরল মানুষগুলোর, এবং সেই সাথে বিকাশের টাকা পয়সা জামাতের একজন আমি প্রশ্নের উত্তরটা পাইনি আপনার কাছ থেকে। আপনি যদি আমাকে একটু পরিষ্কার করে বলেন যে হ্যাঁ হয়তোবা অনেক বেশি আশা দেখাতে পারবে কিনা আমি জানি না। আমি আপনাকে বলি, বিএনপি এমন একটা দল, বিএনপি এটা তো এই প্রথম আমরা নির্বাচন করছি কিংবা আমরা রাষ্ট্র পরিচালনা ইনশাল্লাহ যাব, বিষয়টা তো তা না। আমরা তো এর আগেও বিএনপি 3 বার আপনার এই দেশটা যখন পরিচালনা করেছে, তখন তো দেখেছেন আপনারা 91 থেকে দেখেছেন 95 পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3 বছরে উনি বাংলাদেশকে কোথায় নিয়ে গেছিল। কাজেই আমাদের সাথে এই জামাতের রাষ্ট্র পরিচালনায় এটা কম্পারিজন তো ভাই আসে না, তাদের তো শূন্য অভিজ্ঞতা, শূন্য। এখন আজকে যখন আর একদিন পরে ভোট, 20 বছর পর আমাদের এই বহুল প্রতীক্ষিত যে নির্বাচনটা, সেই নির্বাচনে আমরা তো ভাই রক কাটার কথা শুনতে চাই না। আমি তো আমার ভাইয়ের চোখ উপড়ে ফেলবে সেই কথা বলার জন্য এখানে আসি নাই। আমি তো এসেছি একটা মানুষ যেন প্রাণ না হারায়, একটু সহিংসতা যেন না হয়। এখন তো আওয়ামী লীগ নেই, কিন্তু আপনারা তো জোটে ছিলেন, তখন এই অভিযোগগুলো ছিল না আপনাদের? তখন তো তারা আমাদের আন্ডারে, তারা তো তখন নারী নেতৃত্ব হারাম বলে, তো তাদের তো 2 জন মন্ত্রী আমাদের দেশনেত্রীর আন্ডারেই তারা ছিলেন, তারা তো শেখ হাসিনার আন্ডারেই তারা যুগপৎ আন্দোলন করেছে আওয়ামী লীগ। কাজেই এখন একটা সময় হারাম আর এক সময় হালাল, এটা তো ভাই বললে হয় না। ধন্যবাদ ফাহিমা নাসরিন মুন্নি। আমি আবারও আসবো আপনার কাছ থেকে। ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলছেন ফাহিমা নাসরিন মুন্নি, জামাত কি এক এক সময় এক এক রূপ ধারণ করে? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, এই যে বগুড়ার নন্দীগ্রামে জামাত শিবিরের কর্মী যে চোখ উপড়ে ফেলার ঘটনাটি ঘটেছে, এই বিষয়ে কি বলবেন? জি, আসলে আপনি যখন সত্য স্টার্ন নেবেন, দেশের পক্ষে নেবেন, গণতন্ত্রের পক্ষে নেবেন, আপনার বিরুদ্ধে চলে গেলে যদি আরেকজনের পক্ষে গেলে আপনি ডাবল স্ট্যান্ডার্ড বলেন। মূলত আপনি আপনার দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুমকে স্বীকৃতি দিয়ে আপনার সাথে থেকে গেলে আপনি খুশি হন, এটা তো হতে পারে না। এটা বাস্তবতা। ওনারা তত্ত্বাবধায়ক সরকার মানেন নাই,
যার কারণে তো ওনাদেরকে ছেড়ে যেতে হয়েছে। সেই তত্ত্বাবধায়ক ওনারা দিয়েছেন বহু 173 দিন হরতাল করার পরে। আবার যারা এটা দিল তারাও আবার এটা কি করলো, মানে বাতিল করলো। এটা দুর্ভাগ্যজনক আমাদের দেশের। আর নন্দীগ্রামে যেটা হয়েছে, দুই পক্ষ মারামারি করেছে, আগে হামলা করেছে তারা, আমাদের ভাইদের পরে নির্যাতন করেছে। মারামারি করলে কে কিন্তু কাকে, বারবার এই যে মানে রক না না কাটার শুনেন, ঘটনাগুলো রক আসে, কাটা তারপর কোথাও চোখ রক উপড়ে ফেলা, কাটে এই নাই। ধরনের কথা মাওলানা সবসময় মতিউর রহমান আমাকে জামাত নিজামী, শিবিরকে নিয়ে যে সবসময় মাওলানা কথাগুলো মতিউর আসে, রহমান এটা একটু নিজাম, ব্যাখ্যা করবেন। আমি আপনাকে এটা বলছি ক্লিয়ার শুনে নেন, সংসদের রেকর্ডে এটা আছে। মাওলানা মতিউর রহমান নিজামী সংসদের ভিতরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী কখনো কোথাও বাংলাদেশের কোথাও কারো রক কাটে নাই। রক কাটা লোক কাউকে একজনের উপস্থাপন করা যায় না, হাজির করা যায় না। এটা একটা রূপকথার গল্পের মতো একটা তোহমাত। ওনাদের সাথে থাকলে আমরা ভালো মানুষ, না থাকলে এটা আওয়ামী স্টাইল। ওনারা ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছেন। আজকে উনি কেন বলেন না, একজন নারী হয়ে বাউফলে যে একজন নারী, গর্ভবতী নারীকে যে মানে লাথি মেরেছে এবং তাকে নির্যাতন, সে হাত ধরে কাতরাচ্ছে, বুরকা ধরে টানাটানি করেন, নেকাব ধরে টানাটানি করেন। লজ্জা থাকা উচিত। এই দেশের মায়েরা কি পোশাক পরবে কি পরবে না সেটা মায়েদের স্বাধীনতা। আপনি কারোর বুরকা আব্বাস সাহেবরা বায়না করেছে, বিএনপি বায়না করতেছে কত লক্ষ বুরকা কিনে, এটা যে স্যাবোটাজ করবে কেন্দ্রে, এবং টুপি বিক্রিও বেড়ে গেছে, বুরকা বিক্রি বেড়ে গেছে। যারা ন্যাচারালি পড়ে না তাদের জন্য, যারা রেগুলার পড়ে তার তো আসেই ঘরে, তার তো আর জন্য মার্কেটে যাওয়া লাগে না। এই নিজেদের এটা আওয়ামী চরিত্র। আওয়ামী লীগ যেটা বলে করে, মানে তার উল্টোটা, সেই একই চরিত্র ধারণ করছে। 5ই আগস্টের পরে আমাকে 1 মিনিট বলতে দেন। 5ই আগস্টের পরে যে লঙ্কাকাণ্ড, ওনার পাথর খেয়েছেন, পাথর দিয়ে মানুষ মেরেছেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ট্রাক স্ট্যান্ড, বালু স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড কোনোটাই বাদ দেন নাই। ওনারা কি জিরো টলারেন্স করবেন? মানুষ ওনাদের জুলুম থেকে বাঁচার জন্য অপেক্ষা করতেছে 12 তারিখে, এটার প্রমাণ হবে। একটু সুন্দর করে ধৈর্য ধরে মানুষকে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করেন। জায়গায় জায়গায় যে আপনারা মানে আমাদের পুড়িয়ে দিয়েছেন। আজকে মোহাম্মদপুরে আমাদের জামাত অফিস পুড়িয়ে দিয়েছেন। কেন আপনি অফিস পুড়িয়ে দিবেন? এটা কোন রাইটে আছে আপনি আরেকজনের অফিস পুড়িয়ে দিবেন? আপনার ভালো লাগলে আমার আসনে যে শোনেন, আমার আসনে যে বিভিন্ন জায়গায় মানুষকে হুমকি দেওয়া হচ্ছে, জামাত যদি এখানে 10টা ভোট পায় তাহলে তোমাকে দেখে নেওয়া হবে। এটা কি পলিটিক্স না, এটা গণতন্ত্র। এটা হচ্ছে বিএনপি। আচ্ছা, আমরা কি তাহলে বলতে পারি যে দুই দলকে সমানভাবে আঘাত করে যাচ্ছে? কারণ দুজনের অভিযোগ শুনে তাই মনে হচ্ছে। আপনি আমাকে মানে আঘাত করছেন, আমি আমাকে আত্মরক্ষা করছি, তার অর্থ এই না তাই মেরে ফেলতে হবে। মাও মারা গেছে, নন্দীগ্রামে মা মারা গেছে, নন্দীগ্রামে আমাদের নেতার চোখ তুলে ফেলে ওই ভিডিওটা আপনি দেখবেন। ওই ভিডিও যদি আপনি দেখতে পারেন শেষ পর্যন্ত। আপনি লক্ষ্মীপুরের নারীর আন্দোলন করেন, এগুলো বলেন। নারী আন্দোলন, নারীদের নিয়ে কথা বলে ওনারা। দিতি শুনেন, নারীদের নিয়ে ওনারা কথা বলে। রাষ্ট্র পরিচালনার এক্সপেরিয়েন্স জিরো। আমির সাহেব যে কি টুইট করলেন, টুইট করে উনি এক্সে, তারপরে আবার নারীদের বললেন আমরা কর্মজীবী নারী যারা আবার আপনার মতন, আমরা নাকি পতিতা। তারপরে ভাই বলে হ্যাক 9 ঘন্টা পর গেছে। আপনার সময় আপনি বলেন নারীদের নিয়ে আপনি কথা বললে তো আমি থাকবো না বসে। আচ্ছা, নারী প্রসঙ্গ যেহেতু নিয়ে আসেন ফাহিমা নাসরিন মনে, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। জি অবশ্যই, আপনি শেষ করুন, আমার একটা প্রশ্ন রয়েছে। জিরো রাষ্ট্র পরিচালনার এক্সপেরিয়েন্স নেই আমাদের, এটা সত্য, আমি মেনে নিলাম। কিন্তু আমাদের চুরি করার এক্সপেরিয়েন্স নেই, হাওয়া ভবনের এক্সপেরিয়েন্স নেই, চুরি করার এক্সপেরিয়েন্স, চাঁদাবাজি, হাদিয়ার নামে দুর্নীতির, আপনাদের সব এক্সপেরিয়েন্স আপনাদের খুব ভালোভাবে আছে। মানে সমস্ত মাদক কারবারিদের মানে গডফাদার হচ্ছে বিএনপি। আপনারা কাজেই এই জাতীয় এক্সপেরিয়েন্স আমাদের নেই। ওনারা 17 বছর আমাদের ডানার নিচে ছিল। হ্যাঁ, আমরা আপনাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ রাজনৈতিক দল বাংলাদেশে। আমরা ক্যান্টনমেন্ট থেকে জন্মগ্রহণ করি নাই, আমরা বাংলাদেশে রাজনীতি করেছি, ডিসেন্ট রাজনীতির মাধ্যম দিয়ে আমরা এখানে এসেছি। দেখেন। জি ধন্যবাদ। হয় কি কোনো প্রশ্ন আছে কিনা আপনার? ফাহিমা নাসরিন মনে, আপনি কিছু জানতে চাচ্ছেন তার কাছে? ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে আপনি কিছু জিজ্ঞেস করছিলেন। সাহেবের কাছে আমার একটা খুব ভালো প্রশ্ন আছে। 71 সাহেবে 1971-এ যখন মুক্তিযুদ্ধ হলো তখন ওনারা কোথায় ছিল? তখন ওনারা পাকিস্তানের আর্মিদের, হ্যাঁ, আমাদের বাড়ি ঘর, যেমন আমাদের ফ্যামিলিতে মুক্তিযোদ্ধা, অন্যান্য বহু পরিবারে বাড়িঘর চিনিয়ে দেয়া, তারপরে বহু অভিযোগ, মানবতা বিরোধী যে অভিযোগ, যুদ্ধ অপরাধের যে অভিযোগ, 2 লক্ষ মা বোনের
সম্ভ্রমহানির যে অভিযোগ, জি। আর মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতার বিপক্ষের একটা অবস্থান নিয়ে আজকে সেই বাংলাদেশের জন্মের যারা বিরোধিতা করেছে, সেই দেশটার সরকারে আসার জন্য এত অস্থির হয়ে গেছে কেন? হ্যাঁ, জি, সেই ধন্যবাদ। জায়গা না 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 আপনি না না প্রশ্নটা করেন। আচ্ছা, আমি আচ্ছা, নারীদের আচ্ছা, যারা- ঠিক আছে, আমরা না, উত্তরটা no, নিই, no, ডক্টর আপনি মোহাম্মদ এখন- আব্দুল না, না, মান্নান। আপনি এখন লিখবেন। বলুন আপনি। আমি যেমন নোট করেছি আপনি নোট আপনি- করবেন। আপনি না না প্রশ্ন মান্নান ভাই, করতেছেন নো আমার। নো, আমি এখন আচ্ছা, কথা বলেন। বলবো। আমি আপনার দেখেন, এটার উত্তর দিব। দেখেন তারা কেমন, তাদের দ্বিচারিতাটা আপনাকে একটু বলি। তারা বলেছে না যে একটা ইয়েতে জুলাই সনদে সই করেছে না, সেখানে 5% আপনার নারীদের বলা আছে না যে সরাসরি নারী প্রার্থী হিসেবে আগামী নির্বাচন থেকে। করবে এটা বলা এবছর আছে না। mandatory না, আপনার শূন্য জানার ভুল আছে। একজন নারীকে ওনারা কোন রকম মনোনয়ন দেয়নি। আচ্ছা, নারী এখন- বিষয়ে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আমারও কিছু প্রশ্ন না না রয়েছে আমাকে যে একটু আপনি প্লিজ আমাকে আপনি একটু একটু শেষ করলে আপনি আমি প্লিজ আমাকে কথাটা একটু জানতে চাই। এটা একটু বলতে দেন। কারণ কি, হ্যাক করবার যেই কথা বলেছে এবং পরবর্তীতে একজন বঙ্গভবনের যাকে অ্যারেস্ট করেছে, আমি তো লয়ার, দেখলাম খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের ভেতর তার জামিন নিয়ে সে বের হয়ে গেছে। একজন আইনজীবী হিসেবে বলি, জামাতের আমির সাহেব রেপের একটা সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন দুটি অসৎ নারী পুরুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় সেটা রেপ। এখন আপনি বলেন তো যে রেপের সংজ্ঞাটা কি বলে? রেপের সংজ্ঞায় এগেইনস্ট হার উইল, কি যে জোর করে একজন নারীকে, সাধারণত একটা নারী তো রেপড হয় নাকি, তো গায়ের শক্তিকার বেশি, তো যেই নারীটা রেপড হলো সে অসৎ হয়ে গেল, তার চরিত্রহানি হয়ে গেল, সে এখন যে নারী বিদ্বেষ, এটাতে ভাই আমার এগুলো নিজেরা ফটোকার্ড বানিয়ে আত্মসম্মানে, চালাই দিয়ে নিরাপত্তায়, করা যায়। এটা মানে কি দেয়া যায় না। আমার আচ্ছা, আপনি নির্যাতন- বলছেন এটা ধর্মতত্ত্ব- জামাত আমির বলেননি। জি না। আচ্ছা, আচ্ছা তিনি আরেকটা। বলছেন জামাত আমির বলেননি। আমার আপনি আরেকটু কথা আছে, দাঁড়ান। জি। জামাতের নারীরা মিডিয়ায় এসে ওনারা কথা বললেন যে বাংলাদেশে নারীদের, যদিও 2 জন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, কোনো নাকি উন্নতি হয়নি। হ্যাঁ, অথচ আপনি বলেন যে নারীরা, আমরা শিক্ষায় আমাদের দেশনেত্রী যে অবৈতনিক শিক্ষা, উপবৃত্তির ব্যবস্থা করা, আমাদের আজকে যে গার্মেন্টস, লক্ষ কোটি নারী শ্রমিক কাজ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সেটা করা, পোশাক শিল্প, এবং আজকে যারা আমাদের ভাই বোনরা, এই যে আপনার কোটিখানেক মানুষ রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিদেশে আছেন, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। নারীর প্রতি অ্যাসিড সন্ত্রাসের মতো যে একটা ভয়াবহ জি, ঘটনাগুলো ফাহিমা নাসরিন ঘটতো, সেটাও কিন্তু আমাদের দেশনেত্রীর সময়ে করা। আমি একটু পরে আবারও আপনার কাছে ফিরবো। ধন্যবাদ আপনাকে। ফয়েজ আহমেদ, আপনার কাছে আসতে চাই। নির্বাচন প্রসঙ্গে আসি। আর কিছু একদিন পরেই নির্বাচন, অনেক প্রতীক্ষিত নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের প্রস্তুতি অন্যরকম। তো নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন যে ভোটের ফলাফল আসতে দেরি হওয়ার কোনো কারণ নেই, যে প্রতিটি ব্যালট গণনা করা হবে। ভোট 12 ফেব্রুয়ারি সকাল 7:30টায় শুরু হবে এবং ভোটের সময় বাড়ানো হয়েছে 1 ঘন্টা, যেহেতু গণভোট যুক্ত হয়েছে। পরদিন শুক্রবার সকাল 10টায় গণনা শেষ হবে। কত সময় লাগতে পারে বলে আপনার ধারণা, আপনার একটা প্রেডিকশন না, উনি তো বললেন। চাই। ওনার মতামত শুনেছি, কিন্তু গণনা শেষ হয়ে ফলাফল পেতে কত সময় লাগতে পারে, না, আসলে দেরি হবে কি? পার্টিকুলারলি যখন আপনি ইলেকশন প্রসঙ্গে বলেন, ইলেকশন কমিশন সেক্রেটারি একটা স্টেটমেন্ট করেছেন, দ্যাট ইজ দ্য ফাইনাল। ওনাদের যদি ওনার বক্তব্যের যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয়, এটা ওনারাই করবেন। বাট আমি একদম আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে বলি, দেরি হওয়ার আসলেই কোনো প্রয়োজন নেই বা কোনো কারণ নেই। দের ইজ ডিফারেন্ট থিং। কোনো ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে, সেটা এক আসনে লাগতে পারে, এক কেন্দ্রে লাগতে পারে, আর কেন্দ্রে নাও লাগতে পারে। রিজন ইজ হোয়াট? দেখুন, প্রথম কথা হচ্ছে যে নর্মালি তো 2টো ব্যালটের ভোট, গণভোট এবং সংসদ নির্বাচন। অপরদিকে যদি আপনি পোস্টাল ব্যালটকে বিবেচনা করেন, পোস্টাল ব্যালটের প্রবাসী পোস্টাল ব্যালটে সেখানেও 2টো ব্যালট। আবার ইন কান্ট্রি মানে দেশের মধ্যেকার যেই পোস্টাল ব্যালট, সেখানেও 2টো ব্যালট। এই দেশের ভিতরের পোস্টাল ব্যালটের যেই ভোটটা হচ্ছে জাতীয় নির্বাচনের ব্যালট সেটি, এবং দেশের বাহিরের যেই জাতীয় নির্বাচনের ব্যালট সেটা আবার ভিন্ন। সুতরাং এই সমস্ত জায়গায় টেকনিক্যালি খানিকটা বেশি সময় লাগতে পারে রিটার্নিং অফিসারের কাছে গিয়ে পর্যন্ত। আচ্ছা। কিন্তু নর্মালি সেটা হচ্ছে যে নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে, যেটা এই ইলেকশন কমিশন সেক্রেটারি সম্ভবত ক্লিয়ার করেছেন, যে কেন্দ্রে কেন্দ্রে থেকেই প্রার্থীরা বা তাদের এজেন্টরা ভোটের রেজাল্ট পেয়ে যাবেন। সুতরাং এখানে দেরি হওয়ার কোনো কারণ নেই। ধরুন এক্সাম্পলের জন্য আমি বলি, ফেনী 3 আসন, সেখানে সর্বোচ্চ সংখ্যক সম্ভবত পোস্টাল ব্যালটে ভোট পড়েছে, তো সেটা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গণনা হবে। মানে কেন্দ্র ভেদে এটার সময়ের খুব স্বাভাবিক, তারতম্য মানে হতে এটা তো পারে। আমরা আচ্ছা। কমন সেন্সেই জি, বুঝতে ফয়েজ পারি। আহমেদ, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ হয়েছে। তো প্রকাশ হয়েছে আসলে ক্ষমতা ছাড়ার সময়,
কিন্তু ক্ষমতা নেয়ার পরে শুরুর দিকে তাদের কোনো সম্পদের বিবরণী আমরা দেখতে পাইনি। তো হিসেব অনুযায়ী প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1.5 কোটি টাকা। জনগণের সম্পদ কি আসলে বেড়েছে? জনগণের অবস্থার কি পরিবর্তন হয়েছে? এই কথাটা বলার কারণ হচ্ছে যে যারা ক্ষমতায় ছিলেন এতদিন, তাদের অবস্থার যদি কিছুটা হলেও পরিবর্তন হয়, সেই ইম্প্যাক্টটা কি মানুষের ওপর পড়েছে কিনা? প্রথম কথা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে জনগণের সম্পদ বেড়েছে কিনা, এটা ওভারঅল ইকোনমি দিয়ে আপনাকে দাঁড় করতে হবে। এখানে আমরা 4 জন আছি, 4 জনকে দিয়ে আপনি বুঝতে পারবেন না। এভারেজ ইকোনমি, জনগণের অর্থের বা সম্পদের কথা যদি বলি, তাহলে আমি গড় আয় দিয়ে বিবেচনা করতে হয়। সেটা খুব একদমই কোর ইকোনমিক জিনিস, সেটা আপনাকে ডেটা না নিয়ে আমি এখন কোনো ধরনের রিমার্ক করা উচিত হবে না। সেটা আমার মনে হয় আপনার যাচাই বাছাইয়ের সুযোগ আছে। নাম্বার 2, যেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিল যে উপদেষ্টা পরিষদের সদস্যরা প্রত্যেকে তাদের সম্পদের হিসাব দিবেন। সেটা মাঝখানে আপনারা প্রশ্ন করেছেন কবে দিবেন, আমরা বলেছি দিবেন। এখন ওনারা দায়িত্ব নেওয়ার আগের সম্পদের পরিমাণ এবং দায়িত্ব নেওয়া যখন চলে যাচ্ছেন সেই সময় সম্পদের বিবরণ দিয়েছেন। যদি আমি সাংবাদিকতার জায়গায় এখন থাকতাম, আমার জন্য সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হতো এটাকে ইনভেস্টিগেট করা ইন্ডিপেন্ডেন্টলি, ওনারা যা বলেছেন সেটা সত্য বলেছেন কিনা। কারণ সাংবাদিক অথরিটিকে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নেই। ইন্টারিম গভর্নমেন্ট প্রকাশ করেছে, আপনারা ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেট করেন, দেখেন কোনো অ্যানোমালিজ আছে কিনা। আর কোনো আমাদের দেশে তো একটা চর্চা দেখা যায় যে আসলে নিজস্ব সম্পত্তি অনেক সময় নামে বেনামে থাকে। তো এই চর্চার কথা যদি কেউ তোলে, আপনারা কি উত্তর দেবেন? আমার উত্তর দেওয়ার তো বিষয় না, আমি তো মানে সাজা নেওয়ার বিষয়, উত্তর দিব কেন এখানে? যদি কোনো অ্যাডভাইজারের নামে বেনামে সম্পদ থাকে, জাস্ট তাকে অ্যাকিউজ করতে হবে, তাকে সাজার মুখোমুখি হতে হবে। এনি অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্ট, সে আমার ভাই নয়, সে আমার কেউ নয়, ইভেন আমার ভাইও যদি হয়, তাহলে সে যদি অপরাধ করে নামে বেনামে সম্পদ করে, আপনার কি মনে হয় এটা স্বচ্ছতার সাথে প্রকাশ হয়েছে তাদের সম্পদের বিবরণী সবকিছু? ধরুন আপনি আমাকে যদি প্রশ্ন নাও করেন, তাহলে আমি বললাম আমি গভর্নমেন্টের পজিশন থেকে আমি তো বলবোই স্বচ্ছতা, বাট আমি এটা কেন বলা দরকার? আপনি ইনভেস্টিগেট করেন। কেউ যদি তার সম্পদ গোপন করে, ইনভেস্টিগেট করেন। কেউ যদি নামে বেনামে সম্পদ করে, ইনভেস্টিগেট করেন, সাজার মুখোমুখি করেন। এনিবডিকে অবশ্যই করতে হবে। এটা তো ধরেন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাই না? সেই অভ্যুত্থান তো শুধুমাত্র পার্টিকুলার কোনো ইস্যু নিয়ে হয়নি। এই করাপশন ইন মেনি ফর্মস, হ্যাঁ, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, এটা বড় এক করাপশন। এটা অপরাপর করাপশনকে উৎসাহিত করে। যখন নাগরিকের প্রতি কোনো রেসপন্সিবিলিটি আপনি বোধ করবেন না, বা নাগরিকের ভোটের প্রতি আপনার কোনো সম্মান বা শ্রদ্ধা থাকবে না, প্রয়োজন মনে করবেন না, নাগরিকের রায় আপনার প্রয়োজন আছে। ধরুন ফর এক্সাম্পল, এবার ইলেকশনে আপনি যাই বলেন না বলেন, ক্যান্ডিডেটরা কিন্তু সবচেয়ে বড় নিয়ম কিন্তু ভোটারকে মনে করছে, তার কাছেই বারবার ছুটে যাচ্ছে, বিকজ প্রত্যেক ক্যান্ডিডেট মনে করে যে অন্য কোনো তরিকা নাই। সুতরাং যখন আপনি অন্য কোনো তরিকা নাই মনে করবেন, তখন আপনি অ্যাকাউন্টেবল থাকার চেষ্টা করবেন নিজের জায়গা থেকে। সো আগে তো ভোট হয়নি, এর ফলে কে কি করলো, কে কি বললো, আমার কি যায় আসে? এখন ইন্টারিম গভর্নমেন্ট একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার, সেই সরকারের যদি কোনো অ্যানোমালিজ আপনি পান, এনিবডি, কোনো উপদেষ্টার, তার স্বজনের, প্রতিবেদন করেন আপনারা। আপনি তো এতটুকু তো বলতে আপনাকে স্বীকার করতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো জার্নালিজমকে কোনোভাবে বাধা প্রদান করা হয়নি, তাই না? কেউ রিপোর্ট করতে গিয়ে কোনো রিপোর্ট আটকে দেওয়া হয়নি, কোনো রিপোর্ট পাবলিশ করতে গিয়ে অনএয়ার করতে বাধা দেওয়া হয়নি, কোনো স্ক্রলকে বলা হয়নি যে ড্রপ করতে হবে, তাই না? সো সেই বাস্তবতায় এই সুযোগটা তো আপনাদের আছে, মিডিয়ার আছে ইনফ্যাক্ট। সো সেটাকে কাজে লাগানো উচিত না? আমার মনে হয় এইটা নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে ডকুমেন্টারি হওয়া উচিত। ফয়েজ আহমেদ, ফাহিমা নাসরিন মুন্নি, আবারও আপনার কাছে আসতে চাই। যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। তাকে অলরেডি আমাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। মুন্সি সাহেব আমাদের যিনি একজন প্রার্থী ছিলেন, পরবর্তীতে আপনারা দেখেছেন যে ওনার প্রার্থীটা টেকেনি। তো এই কথার পরে আমাদের দল কোনো রকম ছাড় কাউকে দেয় না ভাই, আপনারা দেখবেন। ছাড় দেয়নি কিন্তু প্রার্থীদের, যাই হোক, আমি তো আই ক্যান নট কন্ট্রোল ইওর টাং, মানে এমন কথা বলে ফেলেছে উনি, হ্যাঁ, যে কথা আমাদের দলের কেউ আমরা বলি না। আওয়ামী লীগ বলতো, জামাতও বলে, কিন্তু আমরা এইরকম জামাত বলে কিনা এটা আমরা শুনবো। আমি বলছি এই কথাটাকে উনি যে বলছেন কথার কথা না, এখন একজন কথার কথা হলো উনি কোনো গাইডলাইন কি থাকে না উপর থেকে যে প্রার্থীরাও আসলে কতটুকু বলতে পারেন আর বলতে পারেন? এটা তো আপনার কমন সেন্স, আমার কমন সেন্স, দ্যাট ইজ কল্ড গাইডলাইন। মানে একটা দল, একটা সংগঠন, কোন কথাটা আপনি এখানে বসে কোন কথাটা বলবেন, কোন কথাটা বলবেন না, এটা আপনার এটা টিভি চ্যানেলের যে মালিক, প্রত্যেকটা কথা কি উনি বলে দিয়েছে আপনাকে? বলেননি।
কিন্তু গাইডলাইন আছে একটা যে এরকম বলো এরকম, সে বিষয়টা তাই, এটা আপনার কমন সেন্স। আপনি যেমন স্মার্টলি প্রেজেন্ট করছেন। আমি আমার ভাইয়ের একটা কথার উত্তর দিই, উনি বাইন মাছের কথা বলেছে না, আর একটা মাছ আছে ঘাওড়া মাছ, সেই ঘাওড়া মাছের কথাটা কিংবা তার যে ক্যারেক্টারিস্টিক সেটা আমার ভাই সেটাতে যাবে না। 2001 থেকে 6-এ সুবিধা নিলেন, সুবিধাবাদী চরিত্র, হ্যাঁ, এখন অনেকে ডাকে তাদের সোশ্যাল মিডিয়ায় জামাত লীগ। তো এখন হয় কি, দুর্নীতি ঢাকা যাবে না। না এটা এখন বলবেন না আপনি কথা, দেখেন হয় কি, আপনি গাছেরও খাবেন তলারও কুড়াবেন, তারপর আবার সুবিধা মতো সময়ে আওয়ামী লীগের পেটের ভিতর ঢুকে থাকবেন ছদ্মবেশে, গুপ্ত অবস্থায় সুপ্ত বেশে, তারপর হঠাৎ বের হয়ে আসবেন, এসে বলবেন দেখো আমি কিন্তু ভাই জামাত কিংবা শিবির, এটা হবে না। দেখেন আমরা প্রত্যেকটা এই 17 বছর প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে বিএনপির নামে কিন্তু এত অত্যাচার এত নির্যাতনের শিকার হয়েছি আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু আমরা তো ভাই 1 সেকেন্ডের জন্য বলি নাই আমি আওয়ামী লীগ, বলেছে কেউ আমার দলের? বলেছে? কত ভাঙতে চেষ্টা করেছে আমাদের দলটা, কত 17 বছরে এই আওয়ামী লীগ প্রাণপণ, কই পারে নাই তো, পারে নাই তো। তাহলে জামাত কেন গিয়ে, শিবির কেন আওয়ামী লীগের ছায়ায় এই প্রশ্নটা তারা যে আমি আপনার ঢুকেছে? কাছে জানতে চাই আর ডক্টর একটা মোহাম্মদ কথা আব্দুল শুধু মান্নান। তাদের একটা ইন্টারিম গভর্নমেন্টের একটা উত্তর দেই, আপনি যে ওনাকে প্রশ্নটা করলেন না, দেখেন কোন পরিপ্রেক্ষিতে ইন্টারিম গভর্নমেন্টে এসছে। 29 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ যখন পাচার করে নিয়ে আমাদের অর্থনীতি আমাদের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে জেরবার করে দিয়ে গেছে, সেইখান থেকে গত 18 মাসে তারা চেষ্টা করেছে ইন্টারিম গভর্নমেন্ট যে আরো বেটার হয়তো হতে পারতো, কিন্তু আওয়ামী লীগের থেকে খারাপ করেছে এটা তো বলা যাচ্ছে না আন্ডার নো সার্কামস্টেন্স। আচ্ছা, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। যেই অভিযোগের কথাটা বলছিলেন ফাইমা নাসরিন মুন্নি, যে যত প্রতিবন্ধকতায় আসুক না কেন বিএনপি, বা আমরা যদি ধরে নিই যে বিএনপি কখনোই আওয়ামী লীগের ছত্রছায়ায় গিয়ে তাদের নাম ধরে রাজনীতি করেনি, এই যে গুপ্ত চরিত্র জামাতের যে অভিযোগটি করা হয় জামাত সম্পর্কে, এটি কেন আসলে? রাজনৈতিক আদর্শ ঠিক থাকলে অন্য দলের সহায়তা কেন নিতে হচ্ছে? হ্যাঁ জি, ধন্যবাদ। আমি আপার কাছে বলতে চাই যে এই মঞ্জুরুল হাসান মুন্সির মতো হাজারো নেতাকর্মী ওনাদের আছেন, 7,000-এর বেশি ইতিপূর্বে মানে কি করেছেন। আমি ওনার কাছ থেকে একটু শুনে নেই, আমার টাইমে তো আপনি ওনার উত্তরটা শুনে নেই ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। তো এরকম হাজারো মঞ্জুরুল হাসান মুন্সির জন্ম ইতিমধ্যে হয়েছে, তারা কাজ করতেছে। এরপরে উনি বলতে ভুলে গেছেন শেরপুরে আমার ভাই মাওলানা রিজাউল করিমকে হত্যা করেছেন পরিকল্পিতভাবে। সেখানে সরকারের এজেন্সি টিওন অফিস ডেকে নিয়ে যাওয়ার পরেও তারা তাদেরকে যাওয়ার নিরাপত্তা দিতে পারেন নাই শেরপুরে। এরপরে আমি বলবো 45 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছেন, যাদের কাছে পাওনা 7,500 কোটি টাকা। উনি বলেছেন 71-এর কথা। 71-এর কথায় আমার বক্তব্য হচ্ছে 10,000 রাজাকারের ভিতরে আওয়ামী লীগ আর বিএনপি রাজাকারের সংখ্যা বেশি। এই আওয়ামী আর বিএনপি রাজাকাররাই সবচেয়ে বেশি এই নির্যাতন, অত্যাচার এবং নারী নির্যাতন থেকে যা করে সকল অপকর্মের হোতা। এরপরে হচ্ছে এই যে বিপ্লবের যে সরকার, এই সরকারের সাথে ছাত্রদের আন্দোলনের সাথে বিএনপির কোনো পার্টিসিপেশন ছিল না। ওনারা সরকাইতে আসছেন, ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগেই বলে দিচ্ছেন যে এটা ছাত্রদের ব্যাপার, তো ওনারা সরকার পার্টি এটা করতেই পারেন। 5% নারীর কথা বলেছেন, এটা আগামী থেকে ম্যান্ডেটরি, সেটা আমরা আগামীতে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা বলি নাই, না আগামী এটা কার্যকরী হবে, আপনারাই বলেছেন নো আপনি এটা ম্যান্ডেটরি, হ্যাঁ 5% নারী প্রার্থী, এটা আগামী ইলেকশন থেকে ম্যান্ডেটরি, ইলেকশন থেকে নয়। আমরা যে কয়জন নারীদেরকে এখন মাঠে নামাচ্ছি, নারীদের মিছিল দেখে এখন মাথা খারাপ হয়ে গেছে। দেখুন তারেক রহমান সাহেবের বাংলাদেশ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। আপনি আমাকে উত্তরটা যদি দেন, আমি যে প্রশ্নটা করলাম, আমরা বলছি যে আমাদের ইতিপূর্বে কেন আনলেন? হ্যাঁ, নেতৃত্ব আমাদের 43% নারী নেতৃত্ব আছে কমিটিতে, 43%, যা ওনাদেরও নাই, কারণ নাই।
43% নারী না। আমাদের কমিটিতে আছে, কেন্দ্রীয় শুরা থেকে শুরু করে সকল জায়গায় আছে। তারেক রহমান সাহেবের বাংলাদেশ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। উনি কি দেশ চালাবেন, উনি হচ্ছেন মানে ভবনের থেকে কিভাবে চালানো যায় সেটা দেখেন। যশোরে চিনি কল নেই, ওখানে বলছে ওখানে একটা বন্ধুরা চালু করে। ফরিদপুরে উনি সোয়াবিন চাষ করবেন, নীলফামারীতে মেডিকেল কলেজ দেবেন, কুমিল্লা ইপিজেড দেবেন, ফ্যামিলি কার্ড দেবেন, যেটা আওয়ামী লীগ অলরেডি আগে থেকে দেই, এটা আছেই বাংলাদেশে চালু আছে। এই যে ওনার বাংলাদেশ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, দীর্ঘদিন যে এই দেশ থেকে যে উনি ভুলে গেছেন বাংলাদেশ, তো এই যে একটা অনভিজ্ঞ এবং সর্বসাকুল্যে উনি একটা ইন্টারমিডিয়েট পাশের সার্টিফিকেট শো করেছেন। তা আমরা তো মনে করছিলাম যে উনি লন্ডনে যে ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আসবেন এবং এটা জনগণ দেখবে, এগুলো বলে কোনো লাভ নেই। সবচেয়ে আমি খুব দুর্ভাগ্যজনক কথা, নির্বাচনের আগে ওনারা এখন তাল হারাই ফেলছেন, জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দেখেন মানে কয়েক সেকেন্ড ট্রেনে, বাসে এবং লঞ্চে বিভিন্ন জায়গায় জনগণ ঢাকা থেকে ফিরতেছে আর দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছে। অভাবনীয় এই স্লোগান বাংলাদেশ কখনোই দেখে নাই। এটা বাংলাদেশের জামাত ইসলামের নেতৃবৃন্দের সততা আদর্শের উপরে দাঁড়িয়ে তারা ফাঁসির মঞ্চে গিয়েছেন। জুলাইয়ের গণ অভ্যুত্থান শহীদ এবং আহতদের মোহাম্মদ আব্দুল মান্নান, অস্থিতিশীল পরিবেশ তৈরি ও ভোট বানচালের উদ্দেশ্যে জামাতে ইসলামের প্রার্থীরা পরিকল্পিতভাবে বিভিন্ন ভোট কেন্দ্রে বাঁশের লাঠি, দেশীয় অস্ত্রশস্ত্র জমা করেছেন, এমন অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী প্রধান সমন্বয়ক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব। তিনি বলেছেন যে গতকাল এই ঘটনাটি ঘটেছে, যারা প্রতিদ্বন্দ্বী তারা খুব পরিকল্পিতভাবে ভোট কেন্দ্রে গিয়ে এই বাঁশের লাঠি এবং এই দেশীয় অস্ত্রশস্ত্র জমা করেছে। তো বাঁশের লাঠি দিয়ে আসলে আপনারা কি করবেন? এই ধরনের পরিকল্পনা থাকে কেন যখন নির্বাচনের একদম দ্বার প্রান্তে? আমরা বাংলাদেশে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেখানে থানা আছে, পুলিশ আছে, আর্মি আছে, সেখানে আপনি তাদেরকে বলেন সে যে দলেরই হোক তাদেরকে কেন ব্যবস্থা নিচ্ছে না, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। ইতিমধ্যে কিছু অস্ত্রধারী যারা গ্রেপ্তার হয়েছে তারা সব বিএনপির ছত্রছায়ায়, আর যে সমস্ত অস্ত্রধারীদেরকে আওয়ামী লীগের জেলখানায় ছিল তাদেরকে জামিন করে নিয়ে আসছে ওনারা। এইগুলো দুর্ভাগ্যজনক। আমার আসলে আমার কাছে এক্সাম্পল আছে, এই জন্য আমি মনে করি না ঢাকায় তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ৯ লক্ষ সদস্য নামছে এই নির্বাচন করে, তারপরও আমাদের কাছে যদি অস্ত্র থাকে এবং লাঠি সোটা থাকে, এটা ওটা থাকে, তো সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে দেখাই দিক, দিলে ওনারা নিয়ে আসুক, লোক সহ নিয়ে যাক। জামাত তো ছাড়াইতে যাবে না, ওনাদের মতন তো আমরা থানা থেকে আসামি চিন্তাই করে নিয়ে আসার কোনো নজির নাই। ওনারা তো থানা থেকে আসামি চিন্তাই করে নিয়ে আসছে। দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে পারে বিএনপি, যে নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা প্রায় 80%। আপনি কি মনে করেন মান্নান ভাই, আপনার যে আসন, সেই আসনে আমাদের বীর মুক্তিযোদ্ধা যে সাদেক হোসেন খোকা ভাই আছেন, খোকা ভাইয়ের ছেলে আমাদের যে ইশরাক আছেন, তার সাথে আপনি জিতবেন? আপনি কি মনে করেন 1972 সালে আপনারা তো অত্যন্ত অকৃতজ্ঞ, আপনাদেরকে মুনাফিক কেন বলা হয়? কারণ আছে। আপনারা 1972 সালের সরকার তৎকালীন যখন জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল রাজনীতি থেকে, তখন আপনাদের দলের নেতারা পাকিস্তান চলে গেছিল না? আপনাদের যে পাকিস্তান দাঁড়ান, পাকিস্তানের যে আপনারা দাঁড়ান, আপনি এখন তো আপনি কথা বলতে পারবেন না। অথচ এই জামাতকে তখন বিএনপিতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই জামাতকে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফেরত যাওয়া এবং জামাতকে রাজনীতি করতে দেয়া, এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদন্যতা। অথচ সেই বীর মুক্তিযোদ্ধা, সেই ওনা এখন কথা বললে আপনার ম্যাডাম খালেদা জিয়া নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বলেছেন তো। যারা অন্যায়কারী তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। আপনি বলেছেন বিএনপিতে রাজাকার, ভাই বিএনপি তো বিএনপিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক। বিএনপি একটা মুক্তিযোদ্ধাদের দল, বিএনপি স্বাধীনতার পক্ষের দল। আপনারা কিসের দল? আপনারা কোন পক্ষের দল সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে। রাজাকারদের হাত ধরে আপনাদের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। জামাতকে ব্যবহার করে কি রাজনৈতিক দলগুলো অনেকবার জামাতের সাপোর্টে শুনেন, সব সময় কি রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসেনি? আস্তে আস্তে তারেক রহমান সাহেবের উনি বলল ফাইমান নাসরিন মুনি যে কথাটি বলছিলেন তিনি, আমি তো দল করি ভাই একটা,
হ্যাঁ না, জামাতের support ছাড়া ওনারা একবারও ক্ষমতায় উনি যে আসতে পারে কথা নাই। বলেছেন সেটার উত্তরটা আগে দিয়ে নেই। হ্যাঁ, তারেক রহমান সাহেবের অভিজ্ঞতা নেই। উনি বাংলাদেশ বললেন, সম্পর্কে জানেন, ওনার আচ্ছা, বাংলাদেশ স্টাডিজ আমরা পড়া কথাটা উচিত। শুনে নেই। জি, impatient ফারহান হাসিন মুনি, জামাত, জি। মানে জামাতের অভিজ্ঞতা আছে। কেমন? জামাত তো চলে গেছিল পাকিস্তান পালিয়ে, আমরা লন্ডনে যাই নাই। তাদের আছে সেই অভিজ্ঞতা, সুবিধা নেওয়ার অভিজ্ঞতা আছে। বিএনপির সাথেও আছে, আওয়ামী লীগের সাথেও আছে, জাতীয় পার্টির সাথেও আছে। যার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনা প্রধান, যার বাবা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, যার বাবা আপনার রাষ্ট্রপতি, যার মা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, ওনার কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, উনি কিছু দেখেন নাই, উনি কিছু দেখে বড় হন নাই, উনি হাওয়ার উপর। না, ওনার আর উনি কি বাংলা, আপনি এখন শিক্ষাগত কথা বলবেন যোগ্যতা না? বলেন? উনি যখন বাংলাদেশে ফেরত আসলো তখন যেই জোয়ার 25শে ডিসেম্বর থেকে, তখনই জামাতের পায়ের নিচের মাটি হরহর করে সরে গেছে। জি। ওই কারণেই ফারহান তাদের হাসিন নার্ভাস বলি, এই কারণে আমরা যোগসূত্রে তাদের জবাব আমাদের পাচ্ছি। অপতথ্য, খুব বেশি- মিথ্যা তথ্য, প্রপাগান্ডা জি। এগুলো চালিয়ে যাচ্ছে। আশা করছে 71-এর ভূমিকা মানুষ ভুলে যাবে। আশা করছে ওই 2 লক্ষ মা বোন যে সম্ভ্রম, এবং এখন 2026-এ এসে তাদের নারী বিদ্বেষী যে মন্তব্যগুলো, আমাদেরকে পতিতা বলে সম্বোধন করা, ডাকসুতে ওনাদের জামাতের মিথ্যা, নেতা মিথ্যা। আমাদেরকে প্রস্টিটিউট বলে সম্বোধন করা। ভাই, 6 কোটি কিন্তু নারী ভোটার, ডাক- একটা নারীর ভোট আপনারা পাবেন নাকি? নারীরা নারীদের মিছিল দেখছেন আমাদের? আরে ওই আমাদের মিছিল, নারীদের আপনাদের ওই মিছিল মিছিল দেখে আসছেন, আপনি শুনেন, বেহুশ হয়ে যাবেন। আমি বেহুশ হয়ে গেছি আপনাদের কথা শুনে, আমি বেহুশে, ওই বেহুশ হয়ে বলছি। মাথা ঠিক নাই বলে এরকম শুনেন, বলতেছেন। দেখেন জামাতের তারা কি করেছে। শফিকুর রহমান সাহেবের স্ত্রী, শফিকুর রহমান সাহেব জামাতের আমির সাহেব, উনি 3 বার নির্বাচন করেছেন। জি, একটু যদি সংক্ষেপে বলেন, না, ফারহান হাসিন মুনি। সংক্ষেপেই বলবো। 3 বার নির্বাচন করেছেন। আচ্ছা, উনি একবারও জিততে পারেননি। সামনে দেখা যাক, আমাদের সাথে ওনারা কম্পিটিশন করছে। 2001 থেকে 2006 জামাতের আমির সাহেবের স্ত্রী সিলেট আসন থেকে, মহিলা সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য ছিলেন। তো কাজেই কে সুবিধা নেয়, কে সুবিধাবাদী, কার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা কি বাংলাদেশের করোনা করেছিলেন? শুনেন, বাংলাদেশের মানুষ, ওনারা দেখেন, ওনারা যে দ্বিচারিতা, ওনাদের কৃষ্ণ নন্দী জি, নামে ওনারা বলে ফারহান হাসিন মুনি, আমাকে আপনার কাছ থেকে যেতে হচ্ছে এখন। ধন্যবাদ। আমি একটু এই ফয়েজ আহমেদ আপনার কাছে ইনকিলাবিদের আসতে চাই। আপনারা তো কৃষ্ণ নন্দী, তাকেও কৃষ্ণ আপনারা নন্দী দিব, সৈয়দ সবাই মিলে দিয়েছেন। বাংলাদেশ গড়বো আপা, সবাইকে অবশ্যই, বাংলাদেশের, হ্যাঁ, তারা তাহলে বাংলাদেশের ভাই, স্থিতি। জি, আমরা সংবিধানটা হিন্দুরা- বদলান, আপনাদের হিন্দুরা গঠনতন্ত্র বদলান নাই বাংলাদেশের- কেন? আমরা- জি, শরিয়া এই আইন আলাপে আমরা আপনারা- আসবো। ফয়েজ আহমেদ, আপনাকে হিন্দুরা আরেকবার বাংলাদেশের- আপনার কাছে শরিয়া আইন আসতে আপনারা চাই ইয়ে যে করেন একদিন না? পরে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 65 থেকে 68% ভোট পড়লে বিএনপি নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। এই হার যদি 53 থেকে 58% হয়, তাহলে জামাতে ইসলামের 11 দলীয় জোট সরকার গঠনের সম্ভাবনা রাখছে। এই যে একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, সব দিকেই তো আমরা দেখি যে একটা পার্সেন্টেজ নিয়ে সবার ধারণার কথা বলা হয়। আপনার কি মনে হয় যে এটা কারা বলছে? এরকম একটা খবর চলে এসেছে আমাদের এটা কি কোনো- বাংলাদেশ কোনো- ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, বিআইডিডি থেকে বলা হয়েছে। তো আপনি যদি আপনার ধারণাটা বলেন যে আসলে কোন না, দিকে আমার- যাচ্ছে আমাদের আমার একটা নির্বাচন, আপনি পরিষ্কার- যদি আপনার অবস্থান পরিষ্কার প্রথম বলতে দুটো চান। বিষয় বলি। একজন গণতান্ত্রিক আমি মানুষ হিসেবে আমি বাংলাদেশের নির্বাচন, অনেকগুলি নির্বাচনকে পর্যবেক্ষণ করেছি। এর মধ্যে বহু নির্বাচনই ছিল না। এই যে ইলেকশনের সময় যে আপনার সার্ভে রিপোর্ট বেরোচ্ছে, জরিপ বেরোচ্ছে, হ্যাঁ, এই যে মানে পোস্ট পোল, যেই প্রি পোল, যে সমস্ত পোলিং হচ্ছে, এইটা নিয়ে সারা পৃথিবীতে এক ধরনের আলোচনা আছে যে পোলিংগুলি হওয়া উচিত কিনা। সো ইভেন ব্রিটেনে এটা নিয়ে কথা হয় যে ইলেকশনের আগে এই পোলিংগুলি বায়াস থাকে অনেক সময়, এর ফলে ইলেকশনে প্রভাব তৈরি করে। হোয়াট এভার, আমরা ডেমোক্রেসির যে জায়গায় এখন চর্চায় আছি, খুবই আইডিয়ালি আমি যদি বলি যে আমাদের ডেমোক্রেসি খুব দ্রুত ডেভেলপ করছে এখানে, সেই অন্তত 5 আগস্টের পর। এই দ্রুত ডেভেলপের সময় এই জরিপগুলি নানান সময় আমি মনে করি ইলেকশনে প্রভাব রাখে। কিন্তু এই জরিপ নিয়ে বা আপনি আমার যদি অপিনিয়ন জানতে চান, সেটা আমি অপিনিয়ন, এই অন্তত নির্বাচনের রেজাল্ট কি হতে পারে, অপিনিয়ন দেওয়ার মতো কোনো পজিশনে আমি নেই। বাট আমি বলতে পারবো কে ক্ষমতায় আসবে, সেটা হচ্ছে যারা বেশি ভোট পাবে। যারা বেশি ভোট পাবে। এটা আচ্ছা, এটা একদম আচ্ছা, পরিষ্কার। ধন্যবাদ। এর ফারহান বাইরে আমার কোনো চমৎকার, চমৎকার, চমৎকার। হ্যাঁ, এই ব্যাপারে আমরা সবাই একমত, যারা বেশি ভোট পাবে তারা ক্ষমতায় আসবে।
এতে কোনো সন্দেহ নেই, কোনো জামাত সন্দেহ নাই। জামাতের যদি ভোটার উপস্থিতি যদি কমে তাহলে জামাতের সুবিধা। আপনাদের ভোটার উপস্থিতি কমাতে কোনো কৌশল ব্যবহার করবেন কিনা এই জরিপের সূত্র ধরে একদম ছোট করে 30 সেকেন্ডে বলুন। জি, আমি কয়েক সেকেন্ডেই বলছি। খোকা সাহেবের ছেলের সাথে জিতবো কিনা আপার একটা বড় প্রশ্ন ছিল। খোকা সাহেব যেরকম হাসিনাকে হারিয়ে দিয়েছিল, আমিও ইনশাল্লাহ তার পুত্রকে হারাবো। 40 দিন ধরে নগর ভবন নকল করে রেখেছিল, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি তো তার আছেই। বিজেপি ছোট 2টা সিট পেয়ে কিন্তু পরবর্তীতে বড় দল হয়েছে, আপনাকে এটা কোনোভাবেই। আর জনগণের যেটা ভোটার উপস্থিতি যত বাড়বে, জামাত তত বেশি ভোট পাবে এবং ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত হবে। কাজে জামাত পিসফুল এনভায়রনমেন্ট কামনা করে এবং ভোটার উপস্থিতি সবচেয়ে বেশি। কারণ আজকে এই যে মানে ট্রেনে, বাসে, লঞ্চে বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লার ওপেন স্লোগান, জরিপের সূত্র ধরে ভোটার উপস্থিতি কমলে জামাতের সুবিধা বেশি। আচ্ছা, আপনি ডিসএগ্রি করছেন যে বিএনপির যদি ভোটার উপস্থিতি বাড়ে তাহলে সেক্ষেত্রে হয়তো বিএনপির আসার সম্ভাবনা বেশি। জরিপের সূত্র ধরে কিছু যোগ করতে চান কিনা? নিশ্চয়ই চাই। দেখেন, দেখলাম যে জামাতের একজন খ্যাতনামা বুদ্ধিজীবী আছে, শফিকুর রহমান সাহেবের জন্য টাকা বিলাচ্ছে, পানালাকেও টাকা দিচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরও টাকা দিচ্ছে। টাকা দিয়ে ভোট কেনা কিন্তু নির্বাচন আচরণ বিধি। দেখেন, কথাটা হচ্ছে কি, ধানের শীষে আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী 12ই ফেব্রুয়ারি যাকেই আপনারা ভোট দিবেন, শুধু একটা জিনিস মনে রাখবেন, এই ভোটাধিকারের জন্য আমাদের দেশনেত্রী বেগম জিয়া এবং আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাদের মাথায় রেখে আমাদের ধানের শীষের প্রতীকে বাংলাদেশের পক্ষে, দেশপ্রেমের পক্ষে করতে হচ্ছে। আমি অত্যন্ত দুঃখিত। ফাইমা নাসরিন মনি, আপনাকে ধন্যবাদ। ফয়েজ আহমেদ, আপনাকেও ধন্যবাদ, এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। স্টার নিউজ করা আলাপ আজ শেষ করছি এখানে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।